রাতের বিভীষিকা চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে আজকের ঘটনা আমি শুরু করছি। আশা করব তোমরা সকলেই ভালো আছো। আজকের ঘটনা বলার আগে আমি কটা কথা বলতে চাই। প্রথম যখন আমি গল্প বলা শুরু করেছিলাম তখন তোমাদের অনেক ভালোবাসাই আমি পেয়েছিলাম, কিন্তু এখন সেরকম ফিডব্যাক পাই না, যার জন্য আমার গল্প বলতেও দেরি হয়ে যায়, মনটাই ভেঙে যায়। আগে সপ্তাহে আমি 2টো করে গল্প বলেছি। আমার জীবনে ঘটা সত্য ঘটনা, আমার মা বাবা, আত্মীয় স্বজনের ঘটনা বলেছি বা বলছিও। আমার জানা সত্য ঘটনা তোমাদেরকে বলতে পেরেছি, আর তোমরাও যে শুনেছ সেটাই আমার কাছে অনেক। দেখো, টাকা পয়সা সবারই দরকার, আমারও দরকার, তাই জন্যেই চ্যানেলটি খুলেছি। তবে কি বলতো, অনেক আশা নিয়ে এই চ্যানেল আমি খুলেছি যে তোমাদের কাছে আমি ভালোবাসা পাবো। হয়তো আমার গল্প তোমাদের ভালো লাগে না বা আমার বলা ঠিক হয় না, তো যাই হোক, অনেক দুঃখেই কথাগুলো আমি বললাম। আর কথা না বাড়িয়ে এবার চলে আসি আজকের মূল বিষয়। আজকের আমি ঘটনাটি বলবো আমার বোনঝির শ্বশুর বাড়ি নিয়ে। এই ঘটনাটি 2013 কি 14 সালের। আমার বোনঝির বিয়ে হয়েছে মদনপুরে। ওদের বাড়িটা বিশাল বড়, দোতলা। এত বড় বাড়িতে তখন মাত্র 5 জনই থাকত: দিদি শাশুড়ি, শ্বশুর শাশুড়ি, জামাই আর বোনঝি। পাশেই কাকা শ্বশুরের বাড়ি, কিন্তু দিদি শাশুড়ি বোনঝিদের কাছেই থাকতো, কাকা শ্বশুরের কাছে থাকতো না। কারণ দিদা তার বড় ছেলে, ছেলের বউ, নাতি বউকে খুব ভালোবাসত। আর ওই দিদার সমস্ত দেখাশোনা বড় নাতিই করত। বড় নাতি ছাড়া দিদা কারোর উপরে ভরসাই করতে পারত না। ওদের প্রচুর জায়গা জমি, বলতে গেলে জমিদারের মতো। আর এই সমস্ত কিছু দেখাশোনা করত দিদা। তখন দিদা খুব শক্ত সামর্থ্য ছিলেন। জমির সমস্ত কিছু দেখাশোনায় দিদাই করত। এমনকি সংসারের, বাড়ি ঘরে সব কিছু উনিই দেখতেন। ওনার হাতে সব কিছুই ছিল। আর বোনঝির শ্বশুর আর জামাইয়ের ব্যবসা, ওদের বাড়ির মধ্যেই দোকান, আর বাড়ির পাশে আরও দোকান আছে, সেগুলো ওদের ভাড়া দেওয়া। তা বাড়ির মধ্যে দিয়ে নিচতলায় দোকান, ঘরের মধ্যে দিয়ে দোকান থাকলে তো ঘরের মধ্যে দিয়ে যাওয়া আসা করা যায়। কিন্তু দিদার আস্তে আস্তে বয়স বাড়ার সাথে সাথে শরীরও ভাঙতে শুরু করে। যার যত জায়গা জমি টাকা পয়সা থাকে, তার কিন্তু ততই অশান্তিও থাকে মনে। উনি একাই দেখাশোনা করে এসেছেন বলে চিন্তাও থাকতো যে আমার অবর্তমানে কে দেখবে জায়গা জমি বাড়ি ঘর। কারণ বোনঝি শ্বশুর জামাই তারা তাদের ব্যবসা নিয়ে রয়েছে, আর তারা অত ভালো দেখাশোনাও করতে পারতো না। এই সব ভাবতে ভাবতে যাকে এরম চলতে চলতে এক সময় দিদা অসুস্থ হয়ে পড়লেন। এতটাই শরীর খারাপ যে হাঁটার শক্তি উনি হারিয়ে ফেললেন। উনিও হার্টের পেশেন্ট ছিলেন, তার মধ্যে বয়সও হয়েছে। ওই অসুস্থতাই তাকে বিছানায় ফেলে দিল। দিনে রাতে 2টো করে আয়া থাকত। আয়া সমস্ত কিছুই করত, তবুও বাড়ির লোক, বাড়ি বৌমা, নাত বউ সবাই করত। আর উনি সব সময় সারা দিন বাড়ির বৌমাকে আর নাত বউকে ডাকত, আয়া থাকা সত্ত্বেও। বোনঝিকে খুব ভালোবাসত, তাই সারা দিন উনি মৌ মৌ বলে ডাকত। বেশ কয়েক মাস উনি ভুগেছেন বিছানায় শুয়ে। একদিন হঠাৎ খবর পেলাম দিদা মারা গেছে। মারা যাবার খবর শুনে বাড়িতে আত্মীয় স্বজন সবাই এসেছে। বাড়িতে কেউ যদি মারা যায়, সে যতই কাছের লোক হোক, প্রিয়জনই হোক, ভয় কিন্তু একটু লাগেই। দিদা মারা যাওয়ার একদিন পর রাতে আমার বোনঝি দিদার ঘরে গিয়ে ফিল্টারে জল আনতে গেছিল। ফিল্টারটা দিদার ঘরেই থাকতো, আর দিদার নিচের ঘরেই থাকতেন। যখন ও
ওপর থেকে দোতলা থেকে একতলায় নামে সিঁড়ি দিয়ে, তখন দেখে নিচে কেউ নেই। লাইট জ্বলছে উঠোনে, বারান্দায়, প্রতিটা ঘরে লাইট জ্বলছে, কিন্তু নিচে কারুর কথার আওয়াজ পাচ্ছে না, পুরো ফাঁকা। তবে দোকান থেকে শ্বশুরের আর জামাইয়ের গলার আওয়াজ পায়। তো ভাবছে যে লাইট তো জ্বলছে সব জায়গায়, দিদা ঘরে ঢুকে জলটা শুধু নিয়ে আসবো জগে। এইভাবে ও তখন দিদার ঘরে ঢুকে তাড়াতাড়ি ফিল্টার থেকে নিচু হয়ে জল নিচ্ছিল। ঠিক সেই সময় বঞ্জির কানে এলো একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ার শব্দ। কারণ দিদা হার্টের পেশেন্ট, তাই মাঝে মধ্যে জোরে নিঃশ্বাস ছাড়তেন। বঞ্জি ভাবলো হয়তো পাশের ঘরে কেউ মনে হয় রয়েছে, ও সেটার অতটা গুরুত্ব দিল না, জলটা নিচ্ছে। তারপরই দিদার গলা, মৌ জল নিচ্ছিস? এই কথা শোনা মাত্রই ও পেছনে ঘুরে তাকিয়ে দেখে ঘরে কেউ নেই। তখন ও জল ফেলে দৌড়ে কোনো রকমে বারান্দা দিয়ে গিয়ে সিঁড়ি দিয়ে ওঠে। মা বাবা মা বাবা বলে ডাকতে ডাকতে লাস্টে সিঁড়িতে গিয়ে আর পড়ে যায়। সবাই ওর গলা শুনে ছুটে চলে আসে। সবাই ছিল ছাদে। ওকে এসে ধরে সবাই ও জল ছিটায় মুখে চটকে। খুব ভয় পেয়ে যায় তখন, যে কী হলো। যখন ঘরে খাটে নিয়ে এসে ওকে শুয়ে দেয়, ও যখন একটু ধাতস্থ হয়, তখন সব কিছু সবাইকে বলে। ওরা এই কথা শোনা পরে তখন বলে, না না, দিদা ওই ঘরে থাকে তো, আমরা সব সময় দিদা দিদা করতাম, তোমাকেও ডাকতো, ওই জন্য তোমার মনে হয়েছে দিদা তোমায় ডেকেছে। কিন্তু ও বলছে, না, আমার স্পষ্ট কানে এলো, মৌ জল ভরছিস। যাই হোক, সেই সময় মৌয়ের একটু জ্বর এসছিল, মানে আমার বঞ্জির। এই ঘটনার 2-3 দিন পর সবাই বারান্দায় বসে আলোচনা করছে কাজের সম্পর্কে, কারণ আরও কটা দিন বাকি আছে কাজ মিটতে। বঞ্জির শাশুড়ি দিদার ঘরের পাশের ঘরটা হচ্ছে খাবার ঘর, মানে ডাইনিং রুম, সেই ঘরে গেছে, কোনো হয়তো কাজ ছিল। তখন 11টা কি 11:30। হঠাৎ শাশুড়ি দেখে যে তার শাশুড়ি মানে দিদার ঘরে ফ্যান চলছে। তো শাশুড়ি ভাবলো কেউ হয়তো ঢুকেছিল, ফ্যানটাকে বন্ধ করেনি, চলে গেছে। উনি তখন যে লাইটটা জ্বলুক, ফ্যানটাকে বন্ধ করে দিই বলে গিয়ে ফ্যানটাকে অফ করে। দরজার পাশেই সুইচটা অফ করে চলে আসতে দেখে আবার ফ্যানটা চলল। কি হলো, আমি তো জোরেই সুইচটা টিপলাম বলে আবার উনি সুইচটাকে বন্ধ করলেন। করে আবার যে মাথা ঘুরিয়ে বেরিয়ে আসবে, দেখে আবার ফ্যান চলছে। কী রে বাবা, তাহলে কি সুইচটা লুজ হয়ে গেছে? আবার চেপে উনি বন্ধ করলেন। যেই বন্ধ করলেন তখন আবার জ্বলে উঠল ফ্যানটা। সঙ্গে সঙ্গে একটা কণ্ঠ, কি হলো বৌমা, আমি ঘরে রয়েছি না, ফ্যান বন্ধ করছিস? এই কথা শোনা মাত্রই শাশুড়ি চিৎকার করতে 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 বারান্দায় চলে আসে। এসে তখন হাঁপাতে থাকে। সবাই বলে, কি হয়েছে? কেউ বলে বৌমা, কেউ বলে বৌদি, কেউ বলে মা, যে যেরমভাবে ডাকে আর কি। কি হয়েছে? উনি তখন হাঁপাতে হাঁপাতে কথাটা বলে। সবাই বলে, চল তো দেখি কি ফ্যান চলছে। বলে গিয়ে দেখে সত্যি তখন ফ্যানটা বন্ধ। বলে, এই তো ফ্যান তো বন্ধ। তখন শাশুড়ি বলছে, না, এরকম হয়েছে। তখন সবাই শুনে ভাবলো যে তার 2 দিন আগে বঞ্জি বলল এই কথাটা, আজকে আবার মানে মা বলছে, শাশুড়ি বলছে, এটা তাহলে তো কিছু একটা ব্যাপার আছে। পরের দিন
ঠাকুরমশাই আসে, ঠাকুরমশাইয়ের সঙ্গে কথা বলা হয়। ঠাকুরমশাই সব শুনে বলে যে সব সময় তোমাদের চিন্তা করতো তো, আর বাড়ির সব কিছুর দায়িত্ব তো ওনার হাতেই ছিল। মরে যাওয়ার সময় তো সেইভাবে উনি বলতেও পারেনি হঠাৎ মারা গেলেন, ভুগছিলেন ঠিকই, সেই জন্যে উনি যেতে পারছেন না। কাজ হয়ে গেলেই চলে যাবে, ওই নিয়ে ভেবো না। এটা সত্যি যে বঞ্জির মুখে শুনেছি যে বাড়ির সমস্ত নাকি উনি দেখাশোনা করতেন। কে কোথায় যাবে, কাউকে কিছু দেওয়ার হলে কি দেবে, সমস্ত কিছু উনি সব। তারপরে কাজ মিটে যাওয়ার পরে আর কিছু হয়নি, আমি বঞ্জির মুখে শুনিনি। তা আমরা সবাই মিলেই গল্প করছিলাম এই কয়েক মাস আগে, দিদি বঞ্জি সবাই মিলে গল্প করছিলাম। তখন আমার বঞ্জি এই ঘটনাটা আমাকে বলল, তাই আমিও তোমাদেরকে ঘটনাটা শেয়ার করলাম। জানি না তোমাদের কেমন লাগবে ঘটনাটা, সত্যি ঘটনা। যদি ঘটনাটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিও, আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমরা যদি চাও তোমাদের জানা বা তোমাদের জীবনে ঘটে যাওয়া কোনো সত্য ঘটনা আমাকে পাঠাবে বলে পাঠাতে পারো। আমার ইমেল হলো raterbivisika@gmail.com, এটা তলায় ডেসক্রিপশানে দেওয়া আছে। তা আজকে এই অবধি, আবার আসবো পরের ঘটনা নিয়ে। ততদিন তোমরা ঘটনাটা শোনো, আর তোমরা ঘটনাটি শুনে কমেন্টে জানিও কেমন লাগলো। তোমরা যদি আমার ঘটনা শোনো, কমেন্টে জানাও, তাহলে আমি খুব খুশি হব। সত্যি কথা কি, এত ঘটনা এরমভাবে বলে যদি সেটা না শোনা হয় খুব কষ্ট লাগে। আজ এই অবধি, ধন্যবাদ।